ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো, সুস্থ এবং বাড়িতে আছো। আমি এই ভিডিওতে যে বিষয়টি তুলে ধরছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 আগস্টের জন্য দিয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 5-এর নবম শ্রেণীর প্রথম ভাষা বাংলার প্রশ্নের সমাধানগুলো করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও, আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। একের দাগের প্রথম প্রশ্ন, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? একের দাগে 2 নম্বর প্রশ্ন, এরই মাঝেই বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? একের 3 দাগের প্রশ্ন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্র লেখকের দৃঢ় বিশ্বাসটি কী? একের 4 দাগের প্রশ্ন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? একের 5 দাগের প্রশ্ন, তোমার বাড়ি কোথায়, রাধারানী এই প্রশ্নের উত্তরে কী বলেছিল? 2 দাগে প্রসঙ্গ নির্দেশ্য কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2 দাগে প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? 2 দাগের প্রশ্ন, পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো, কোন কন্যার কথা এক্ষেত্রে বলা হয়েছে? 2-3 মরদ কি বাদ হাতি কা দাঁত, স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? 2-4 দাগের প্রশ্ন, ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। 3 দাগে প্রথম প্রশ্ন, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? 3-2 আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, আকাশে 7টি তারা, কবিতা অনুসরণে সেই সন্ধ্যার বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 দাগের প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র্য এবং নির্লোভতার প্রসঙ্গ আলোচনা করো। প্রশ্নগুলো বললাম, এরপরে আমি উত্তরগুলো বা অ্যান্সারগুলো আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন ছিল, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা যে করেছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? উত্তরটি দেখো, চেষ্টার কথা বলতে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বলেছেন যে আরবি, ফরাসি ও ইংরেজি শব্দকে হিন্দি থেকে নির্বাসন দেওয়া। 2 নম্বর প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তরটি দেখো, কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির মায়াময় সন্ধ্যার অপরূপ সৌন্দর্য, বিচিত্র গন্ধ এবং শান্ত রূপের বিষাদগ্রস্ততার মাঝে বাংলার প্রাণের স্পন্দন অনুভব করেন। 3 নম্বর প্রশ্ন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্র লেখকের দৃঢ় বিশ্বাসটি কী? উত্তর, ভারত আত্মা স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। 4 দাগের প্রশ্ন কি, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তরটি হলো, প্রবাসী বঙ্গবাসীরা উঠোনে গিয়ে দাঁড়ালে দেখতে পাবে লাউ মাচায় থাকা ছোট ফুল, সন্ধ্যার বাতাসে দোদুল্যমান অর্থাৎ শৈশব স্মৃতি অনুভব করতে পারবে। 5 দাগের প্রশ্ন, তোমার বাড়ি কোথায়, রাধারানী এই প্রশ্নের উত্তরে কী বলেছিল? আগন্তুক পুরুষ রুক্মিণী কুমার রায়ের উদ্ধৃত অংশের উত্তরে রাধারানী বলেছিল তার বাড়ি শ্রীরামপুরে। 2 দাগে প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2 সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তরটি দেখো, প্রথিত চোষা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে ভাষার স্বয়ংসম্পূর্ণতা ব্যাখ্যা করতে গিয়ে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলে মন্তব্য করেছেন। সংস্কৃত ভাষা নিজস্বতায় সমৃদ্ধ, এই ভাষায় রয়েছে এক উন্নত বিপুল শব্দভাণ্ডার। কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা নিজের শব্দভাণ্ডারের কোন ধাতু বা শব্দের অদলবদল ঘটিয়ে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি গঠন করে নেয়, অন্য কোনো ভাষার শব্দভাণ্ডারের উপর নির্ভর করে না।
বিদেশি ভাষা গ্রহণ করলেও তা এতই নগণ্য যে মূল ভাষাকে প্রভাবিত করে না। এই কারণেই প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। দুয়ের দাগের প্রশ্নটি দেখো, পৃথিবীর কোন পথ এ কন্যার দেখিনি কো? কোন কন্যার কথা এই ক্ষেত্রে বলা হয়েছে? উত্তরটি দেখো, প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতা থেকে প্রশ্নোক্ত প্রত্যেকটি গৃহীত। কবি ঘাসের উপরে বসে পল্লী বাংলার দিন ও রাত্রি সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পর যেন এক এলোকেশী কন্যার আবির্ভাব হয়। বাংলার আকাশে তার ছড়িয়ে পড়া চুল বেয়ে নেমে আসে অন্ধকার। সেই চুলের পরশ লাগিয়ে কবির চোখে মুখে হিজলে কাঁঠালে জামে কেশবতীর কন্যা সেই চুলের বিন্যাসে স্নিগ্ধ সুবাস ঝরে পড়ে। প্রশ্নোক্ত উদ্ধৃতিটিতে বাংলার প্রাকৃতিক পটভূমিকায় নেমে আসা শান্ত অনুগত নীল সন্ধ্যারূপী সেই কেশবতী কন্যার কথা বলা হয়েছে। দুয়ের দাগের প্রশ্ন, মরদ কি বাত হাতি কা দাঁত, স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? উত্তরটি হলো, স্বামী বিবেকানন্দ তার চিঠি রচনাংশে শিষ্যা মিস নোবেলের উদ্দেশ্যে প্রশ্নোদ্ধৃত প্রবাদটি ব্যবহার করেছেন। বিবেকানন্দ তার চিঠিতে মিস নোবেলকে ভারতের কল্যাণে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে কিছু প্রতিবন্ধকতা সম্পর্কে বিশেষভাবে চিন্তা করতে বলেছেন। তবে যে কোনো অবস্থাতেই যে তিনি আমরণ মিস নোবেলের পাশে থাকবেন সে কথা বোঝাতে এই প্রবাদ ব্যবহার করেছেন। মরদ কি বাত হাতি কা দাঁত প্রবাদটির অর্থ হলো মরদের কথা এবং হাতির দাঁত যা একবার বেরোলে আর ভেতরে যায় না। মিস নোবেলকে দেওয়া বিবেকানন্দের প্রতিশ্রুতি যে মিথ্যা হবে না, এই প্রসঙ্গে বিবেকানন্দ এই প্রবাদ ব্যবহার করেছেন। 4 নম্বর প্রশ্ন, ফুরোয় না সেই এক বুঁয়েটার দুরন্ত পিপাসা, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আহ্বান কবিতা থেকে গৃহীত এই পঙ্ক্তি অনুসারে গ্রাম্য জীবনের প্রতি, সেই সঙ্গে উদারমুক্ত প্রাকৃতিক পরিবেশের প্রতি মানুষের যে চিরন্তন অন্তহীন আকর্ষণ তাকে পিপাসা বলে অভিহিত করা হয়েছে। শহুরে ক্লান্তি বা অবসন্নতা যখন ধীরে ধীরে মানুষকে যন্ত্র সভ্যতায় দম বন্ধ করার চাপে যখন সে হাঁপিয়ে ওঠে, তখনই তার মধ্যে তীব্র হয় গ্রাম্য জীবনে ফিরে আসার আরতি। মাটিকে হাওয়াকে ভালোবাসে ফিরে আসার প্রবণতা অবিরাম চলতেই থাকে। সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় স্বপ্ন এঁকে প্রকৃতির কাছে গ্রাম্য জীবনের সান্নিধ্যে ফিরে আসার আকর্ষণ এতই তীব্র, এতই প্রবল যে সেই পিপাসাকে দুরন্ত বলা হয়েছে। 3 দাগের প্রশ্ন কী ছিল? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দে লিখতে হবে এগুলো। 1 নম্বর প্রশ্ন, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? উত্তরটি দেখো, প্রখ্যাত প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধের শেষাংশে বাঙালির বিদ্রোহী সত্তাকে প্রত্যক্ষ করেছেন এবং সুচারুরূপে তার বিশ্লেষণ করেছেন। কী রাজনীতি, কী ধর্ম, কী সাহিত্য, যখনই যেখানে বাঙালি সত্য শিব সুন্দর এর সন্ধান পেয়েছেন তখনই সেটিকে নির্দ্বিধায় গ্রহণ করতে চেয়েছে। এই গ্রহণ করার ক্ষেত্রে যখন কেউ গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে তার প্রচেষ্টা বাধা দিতে গেছে, তখনই বাঙালি তার বিদ্রোহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আবার সেই বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হলে সুন্দরের পূজারী বাঙালিরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। প্রাবন্ধিকের ভাষায়, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। অর্থাৎ অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে বাঙালি সর্বদাই প্রতিবাদমুখর। প্রাবন্ধিক সঙ্গত কারণেই তাই প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন। 3 দাগের প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত দাও, বাংলার নীল সন্ধ্যা, আকাশে 7টি তারা, কবিতা অনুসরণে সেই সন্ধ্যার বিবরণ দাও। উত্তরটি দেখো, প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশে 7টি তারা কবিতায় বাংলার বুকে নেমে আসা শান্ত অনুগত নীল সন্ধ্যার এক অপরূপ রূপমাধুরী বিবরণ পাই। রূপসী বাংলার রূপমুগ্ধ কবি রূপসী বাংলার ঘাসে বসে আকাশের দিকে তাকিয়ে দেখেন 7টি তারা ফুটে আছে। অবাক বিস্ময়ে তিনি প্রত্যক্ষ করেন কামরাঙা লাল মেঘ যেন গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কবিতার সঙ্গে মিল খুঁজে পান মৃত মুনিয়া পাখির। তারপর ধীরে ধীরে প্রকৃতির বুকে নেমে আসে শান্ত অনুগত নীল সন্ধ্যা, যার মায়াবী আলোয় আচ্ছন্ন হয়ে পড়ে বাংলার নিঃসর্গ প্রকৃতি। কবির কল্পনায় এই মায়াময় সন্ধ্যা যেন কেশবতী কন্যা, যার চুল কবির চোখ মুখ ছুঁয়ে যায়। আবার তা হিজল কাঁঠাল জামের শাখায় পাতায় বুলিয়ে দেয় স্নেহের চুম্বন।
কবির মতে বাংলার পল্লী প্রকৃতির এই বিরল সৌন্দর্য থেকে বঞ্চিত বাকি পৃথিবী। রূপমুগ্ধ কবি নানা অনুষঙ্গে অনুভব করেন সন্ধ্যার স্নিগ্ধ গঙ্গে, কখনো নরম ধামে কলমির ঘ্রাণে, আবার কখনো হাঁসের পালস্বর, পুকুরের জল, চাঁদ সরপুটিদের মৃদু ঘানে। এসবের মাঝে কিশোরীর স্নেহের পরশ কিংবা কিশোরীর পায়ে দোলা শুকা ঘাস, লাল বটে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতায় কবি স্পর্শ পান বাংলার সন্ধ্যাকালীন সমাহিত রূপের। আলোচ্য আকাশে সাতটি তারা কবিতায় বঙ্গ প্রকৃতির অনারম্ভ বৈভবহীন অথচ চিরায়ত সন্ধ্যার রূপ এভাবেই অতুলনীয় ঐশ্বর্যে সমৃদ্ধ হয়েছে। তিনের দাগের প্রশ্ন, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত অনুগামীদের পরিচয় দাও। শৈল শহর আলমোড়া থেকে 1897 খ্রিস্টাব্দের 29 জুলাই মিস মার্গারেট নোবেল বা ভগিনী নিবেদিতাকে লেখা স্বামী বিবেকানন্দের চিঠিতে আমরা মোট 7 জন বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় পাই। তাদের মধ্যে বিদেশিনী ভক্ত ও অনুগামীর সংখ্যা 5 জন এবং বিদেশি ভক্ত ও অনুগামীর সংখ্যা 2 জন। চিঠি রচনা অনুযায়ী তাদের পরিচয় নিম্নরূপ। মিস নোবেল, পুরো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, স্বামীজির শিষ্যদের মধ্যে অন্যতম ও অগ্রগণ্য। স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করে হন ভগিনী নিবেদিতা। মিস মুলার, পুরো নাম মিস হেনরিয়েটা মুলার, 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার আতিথ্য গ্রহণ করেন। বেলুড় মঠ স্থাপনে তার আর্থিক সাহায্য বিশেষভাবে স্মরণীয়। মিস ম্যাকলাউড, পুরো নাম জোসেফাইন ম্যাকলাউড, স্বামীজির একজন প্রধান অনুরাগী ভক্ত, স্বামীজির ভাবাদর্শে বিশেষ অনুপ্রাণিত। মিসেস সেভিয়ার, স্বামীজির বিখ্যাত ইংরেজ শিষ্যা, স্বামীজির ইচ্ছায় বেদান্ত ধর্ম প্রচারে তিনি নিজের জীবন উৎসর্গ করেন। মিসেস বুল, পুরো নাম সারা বুল, বেলুড় মঠ স্থাপনে তার আর্থিক সাহায্য অসামান্য। স্টার্ডি, পুরো নাম ইটি স্টার্ডি, স্বামী বিবেকানন্দের ইংরেজ ভক্ত ও বেদান্ত ধর্ম প্রচারক। মিসেস সেভিয়ারের স্বামী, ভারতের কল্যাণে তিনি মিসেস সেভিয়ারের পাশে থেকেছেন। তার প্রকৃত নাম ক্যাপ্টেন J.H. সেভিয়ার। এরপর 4 নম্বর প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় লোক কাহিনীর বহুল প্রচলিত এক ছন্দময় চরণ নোটে গাছটি মুড়লো কে সামান্য পরিবর্তন করে লিখেছেন, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। কবি অনুভব করেছেন যে একসময় মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। যুগ যুগ ধরে মানুষ এই গ্রাম বাংলার গ্রামীণ জীবনকে ভালোবেসে ফেলেছিল নিবিড় অনুরাগে, কিন্তু জীবিকার কারণে কিংবা বিলাসিতার প্রয়োজনে আধুনিক মানুষ গ্রাম্য জীবন পরিত্যাগ করে বরণ করে নেয় প্রবাসী জীবনকে। প্রবাস মানুষকে বিলাসিতায় প্রাচুর্য দিলেও গ্রাম্য জীবনের শান্তির বাতাবরণ দিতে পারে না কখনোই। তাই প্রবাসের ক্লান্ত মানুষ এই বাংলার মাটিকে হাওয়াকে ভালোবেসে বারবার ফিরে আসতে চেয়েছে ছায়া সুনিবিড় শান্তির নীড় গ্রাম বাংলায়। কবি উপলব্ধি করেছেন যুগ যুগ ধরে বঙ্গবাসী সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। সেই স্বদেশে ফিরে আসার ইচ্ছে বাঙালির হৃদয়ে চির অটুট। কবির অনুভূতিতে ধরা পড়ে এক আশ্চর্য সত্য, জন্মভূমিতে ফিরে আসা, গ্রাম্য জীবনে ফিরে আসার গল্প মানুষের ফুরোনোর নয়। রূপকথার গল্পে গল্পকথা ফুরোলে নোটে গাছটি মরিয়ে যায়। আলোচ্য আবহমান কবিতায় বহমান কাল ধরে মানুষের ঘরে ফেরার যে গল্প কবি শোনান তার ফুরোয় না, তাই নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা কখনো শেষ হয় না। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র্য ও নির্লোভতার প্রসঙ্গ আলোচনা করো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের রাধারানী পাঠ্যাংশের আলোচ্য অংশে রাধারানী ও তার মায়ের কথা বলা হয়েছে। রাধারানীর প্রকৃত গরিব, সহায় সম্বলহীন, সম্পত্তি সংক্রান্ত মামলায় পরাজিত ও সর্বশান্ত হয়ে ভিটে মাটি ছেড়ে এক সামান্য কুটিরে নিদারুণ দারিদ্র্যে তার দিন যাপন করে। মায়ের কায়িক পরিশ্রমে তাদের আহারের সংস্থানটুকু হয়। মা অসুস্থ হয়, ঘরে খাবার নেই, মায়ের পথ্যটুকুও নেই, ঘরে প্রদীপ জ্বালার তেলটুকুও নেই, দেশলাই নেই, চকমকি ঠুকে আলো জ্বালতে হয়। রাধারানীর একটিমাত্র শাড়ি, সেটি ভিজিয়ে ফেললে সেই ভিজে শাড়ি কাপড় শরীরে জড়িয়ে শুকায়। এ সকলই তাদের দারিদ্র্যের নিখুঁত চিত্র। রথের পূর্বে রাধারানীর মা পীড়িত হলে পথ্যের সংস্থানে রাধারানী বনফুলের মালা গেঁথে মাহেশের রথের হাটে বিক্রি করতে যায়। প্রবল ঝড় বৃষ্টিতে হাড় ভেঙে গেলে অশ্রু সজল চোখে বাড়ির দিকে অগ্রসর হয়েছে এবং সাক্ষাৎ ঘটে এক আগন্তুকের। আগন্তুক দয়াপরবেশ হয়ে মালার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ প্রদান করেন।
রাধারানীর জন্য শাড়ি কিনে পাঠান এবং নিজের নামাঙ্কিত একটি নোট ফিরে যান। তার দেওয়া দানে রাধারানী অসুস্থ মায়ের জন্য পথ্যের সংস্থান করে। প্রদীপ জ্বালার তেল কিনতে পারে, কিন্তু তার দেওয়া নোটটি না ভাঙিয়ে তার স্বজনদের তুলে রাখে। অর্থের প্রয়োজনে তাদের ছিল ঠিকই, কিন্তু প্রয়োজনে অতিরিক্ত নয়। তারা বর্তমানে দরিদ্র অসহায় বলেই রুক্মিণী কুমারের দান গ্রহণ করেছে, আর সেই দানে তাদের সমস্যার সমাধান হয়েছে। অতিরিক্ত অর্থের প্রতি তাদের কোনো লোভ ছিল না বলেই সেই টাকা ফেরত দেওয়ার জন্যই তারা রুক্মিণী কুমারের সন্ধান করেছিল। এই ঘটনায় তাদের নির্লোভতার পরিচয়বাহী। তোমরা আলোচনা থেকে নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ।